বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে লন্ডনে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। যুক্তরাজ্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেশটির বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্র্যান্ড এমপি। আজ লন্ডনে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বিদ্যমান বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগের সম্ভাবনা, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের আন্তর্জাতিক বিস্তার, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠকে উভয় পক্ষ চলতি মাসের শেষ দিকে ক্যামেরুনে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনকে সামনে রেখে পারস্পরিক যোগাযোগ জোরদার রাখার বিষয়ে সম্মত হয়। দেশে এখন কোনো পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের 3টি গ্রামের উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী জানান, দেশে জ্বালানি তেল সহ অন্যান্য পণ্যের কোনো সংকট নেই, তবে ইরানের যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে সমুদ্রপথে ব্যবসা ও বাণিজ্যে দেশের উপর এর প্রভাব পড়তে পারে বলে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছিল, যা বর্তমান সরকার কাটিয়ে ওঠার চেষ্টা করছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করেছে। ইরান যুদ্ধের প্রভাব পড়বে কি না, কিছু প্রভাব তো পড়বেই। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, সময় যায়, তাহলে যে নৌ রুট, যে সি রুট, যেটি এই যুদ্ধের যে অবস্থান সেটির সাথে খুবই কাছাকাছি, ক্লোজ প্রক্সিমিটিতে আছে, সেটি যদি বন্ধ হয়ে যায় বা দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে এই নেভাল প্রেসে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার এই মুহূর্তে আসলে কোনো শঙ্কা নেই। রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে মানব কঙ্কাল চোর চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 47টি মাথার খুলি ও বিপুল পরিমাণ মানবদেহের হাড় উদ্ধার করা হয়েছে। আজ ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান। গ্রেফতারকৃতরা হলেন জহুরুল ইসলাম উর্ফে সৌমিক, মোহাম্মদ আবুল কালাম, আসাদুল মুন্সি উর্ফে জসিম উর্ফে এরশাদ এবং মোহাম্মদ ফয়সাল আহমেদ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মণিপুরি পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জহুরুল ইসলাম উর্ফে সৌমিককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজের সামনে থেকে আরও 2 জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী উত্তরা পশ্চিম থানাধীন সাপ্পোরা ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের একটি হোস্টেলে অভিযান চালিয়ে অপর এক সদস্যকে গ্রেফতার করা হয়। এই সময় তার কক্ষ থেকে 44টি মানব কঙ্কাল সহ মোট 47টি মাথার খুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, চক্রটি ময়মনসিংহ, গাজীপুর ও শেরপুর সহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে সেগুলো চড়া দামে বিক্রি করত। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, কথার রাজনীতি নয়, কথাকে কাজে পরিণত করে বর্তমান সরকার। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলায় স্মার্ট ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, এই ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা বা পক্ষপাতিত্ব করা হয়নি। এটি সর্বজনীন একটি উদ্যোগ, যার মাধ্যমে দেশের হতদরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে সহায়তার আওতায় আনা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খয়ম, রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার ও রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সহ অন্যান্যরা। দক্ষিণ এশিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন। আমরা যেমন নারীকে সম্মান করেছি, নারীর শ্রমকে সম্মান করেছি এবং অর্থনীতির শক্ত ভিত স্থাপনের জন্য আমরা ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু করলাম। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, একটা বড় রকমের গণজাগরণ তৈরি হয়েছে। কারণ সর্বপ্রথম রাজনৈতিক কোনো
বিবেচনা বা বাজ বিচারের মাধ্যমে এই কার্ড দেওয়া হয়। বিএনপির নেতাকর্মীরা যদি আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করে তাহলে তাদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ রাকিবুল ইসলাম বুকুল। মঙ্গলবার দুপুরে খুলনা খালিশপুরে নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও জেলা প্রশাসক আসম ও জামশেদ খন্দকার সহ অনেকেই বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। খুলনা বিভাগের 10টি জেলার মধ্যে শুধু খুলনা সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডে 4158 জনকে ফ্যামিলি কার্ডের অর্থ প্রদান করা হয়েছে। কেউ আমাদের কথার বাইরে যে কোনো ধরনের মাদক ব্যবসা করেন, মাদকের স্বর্গরাজ্যে পরিণত করতে চান, কেউ এখানে দখলবাজি করেন কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চান, কাউকে আজকে থেকে রেহাই দেওয়া হবে না। সে যদি আমার দলের নেতা কর্মী হয়ে থাকে, আমি আমার প্রশাসনকে অনুরোধ করব, সবার আগে আমার দলের নেতা কর্মীকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনের সময় 4 জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 100 টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জুয়েল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাভার ও আশুলিয়ার পৃথক 3টি স্থানে অভিযান চালিয়ে 7 জন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা ডিবি উত্তর। সোমবার রাতে ইয়াবা, গাঁজা ও ট্যাপানডাটল ট্যাবলেট সহ তাদের আটক করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে সাভারের মজিদপুর এলাকা থেকে 2 মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে 50 পিস ইয়াবা ও 50 পিস ট্যাপানডাটল উদ্ধার করা হয়। এদিকে আশুলিয়ার আউপাড়া এলাকায় অভিযান চালিয়ে 1 কেজি গাঁজা সহ আরও 2 জনকে আটক করে ডিবির একটি দল। এছাড়া রাতে আশুলিয়ার চারিগ্রাম এলাকায় পৃথক অভিযানে 100 পিস ইয়াবা সহ 3 মাদক কারবারিকে আটক করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মাদারীপুর পৌর শহরের লক্ষ্মীগঞ্জ এলাকায় 2 পক্ষের সংঘর্ষে আলমগীর হাওলাদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে হাসান মুন্সি ও আক্তার হাওলাদার গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হাসান মুন্সি ও আখতার হাওলাদার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সকালে 2 পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত আলমগীর হাওলাদার তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করা হয়েছে। 15 বছর অতীতের সরকার বিএনপির উপর রোলার চালিয়েছেন বলে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষের যে অভাবগুলো রয়েছে সেগুলো পূরণ করার চেষ্টা করবে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে সম্মিলিত ঈদগাহ আলিম মাদ্রাসায় ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ও সাধারণ সম্পাদক পায়গাম আলী সহ অন্যান্যরা। আমরা ইনশাআল্লাহ ওই অভাবগুলো আমরা এবার পূরণ করব। আমরা অতি দ্রুত কাজ করা শুরু করেছি। আমাদের কয়দিন হলো সরকারে আসা, আমি দেখলাম যে 22 দিন। তো 22 দিনের মধ্যেই আমরা কিন্তু ইতিমধ্যে কার্ড আপনাদের সামনে নিয়ে আসছি। ঠিক 2 নম্বর, আমরা 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মাফ করে দিচ্ছি।
কৃষকদের, ঠিক কিনা বলেন? 15 বছর আমাদের উপর দিয়ে একটা স্টিম রোলার গেছে, 15 বছর করে আইন কানুন ছিল না। কুমিল্লা নগরীর 24 নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারকে মারধরের অভিযোগে কুমিল্লা সিটি কর্পোরেশনের সামনে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিবরা তাদের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তারা বলেন, নগরীর 24 নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারের কাছে অবৈধভাবে গোয়ারিশ সনদ নেওয়ার জন্য চাপ দেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল্লাহ। তিনি নিয়ম বহির্ভূত কাজটি করতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ভিপি আব্দুল্লাহ ও তার সহযোগীরা মিলে সচিব আবুল বাশারকে মারধর করেন। পরে এই ঘটনায় ওয়ার্ড সচিবরা প্রধান নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন সদ্য প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মুজতবা খামেনি। দায়িত্ব পেয়েই অস্তিত্বের লড়াইয়ে ইরানের নতুন সর্বোচ্চ এই নেতা। কেননা মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন ছড়িয়েছে সারা বিশ্বে। সেই লিলিহান শিখা আজ কেবল একটি অঞ্চলের ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নেই, তা বিশ্ব অর্থনীতির ফুসফুস বলে পরিচিত জ্বালানি ও সুপেয় পানির অবকাঠামোয় সরাসরি আঘাত হেনেছে। এর প্রেক্ষিতে যুদ্ধের 11তম দিনে উত্তাপ বেড়েছে তেলের বাজার সহ আন্তর্জাতিক শেয়ার বাজারেও। বিস্তারিত দেখুন আশরাফুন নাহার মালার প্রতিবেদনে। মুজতবা খামেনি এমন এক সন্ধিক্ষণে ইরানের দায়িত্ব গ্রহণ করেছেন যখন দেশটির ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে। তার সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে দেশটির অর্থনৈতিক ধসের সঙ্গে উত্তরাধিকার ও স্থিতিশীলতা রক্ষা করা, অপরদিকে রয়েছে আন্তর্জাতিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ। হিজবুল্লাহ, হামাস ও হুতিদের মতো মিত্রদের টিকিয়ে রাখা, অর্থাৎ প্রক্সি নেটওয়ার্ক রক্ষা করা। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর অবস্থানের মুখে ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব ধরে রাখা এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কেবল এই অঞ্চলের মানচিত্রে সীমাবদ্ধ নেই, বরং বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত হানছে। উত্তপ্ত হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। একই সঙ্গে অস্থিরতা দেখা দিয়েছে আন্তর্জাতিক শেয়ার বাজার ও স্বর্ণের দামেও। বিশ্লেষকদের মতে ইরান ভীতিকে পুঁজি করে আরব দেশগুলিকে সরাসরি তেহরানের বিরুদ্ধে একটি অভিন্ন সামরিক ফ্রন্টে দাঁড় করানোই হল ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর এক গভীর যৌথ রণকৌশল। মধ্যপ্রাচ্যের এই আগুন যদি দ্রুত নেভানো না যায়, তবে তার আঁচ কেবল আরবে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে ভস্মীভূত করতে পারে। আর এই দাবানলের মাঝখানে দাঁড়িয়ে ইরানের নতুন নেতৃত্বকে শুধু নিজের দেশ নয়, বরং নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার কঠিন চালে জয়ী হতে হবে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক। বহু বছর আগেই হারিয়েছেন স্বামী, নেই আয়ের কোনো উৎস, থাকেন পরের জায়গায় জরাজীর্ণ ঘরে। সরকারি সহায়তার তালিকায়ও নাম ওঠেনি কখনো। বয়সের ভারে এখন আর ভিক্ষার জন্য বাড়ির বাইরে যাওয়ার শক্তিটুকুও নেই। কয়েক বছর ধরেই এইভাবে অনাহারে অর্থারে দিন যাচ্ছে তার। ইফতারে রোজা ভাঙেন পানি দিয়ে। বাকি জীবনটা কাটিয়ে দিতে সরকারি সহায়তা ও সমাজের উচ্চবিত্তদের সহযোগিতা চান 70 বছরের অসহায় বৃদ্ধা জরিনা বেগম। মাগুরা প্রতিনিধি HM রাজীবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পবিত্র রমজান মাসে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রতিটি ঘরেই সেহরি ও ইফতারের সময় থাকে নানা আয়োজন। পরিবারের সকল সদস্য একসাথে মিলে উপভোগ করে মুহূর্তগুলো। মরিচ দিয়ে ওঠেন। তবে সম্পূর্ণ বিপরীত চিত্র মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া মণ্ডল পাড়ায় জরিনা বেগমের ঘরে। ভাত আর সবজি দিয়ে সেহরি সারলেও ইফতারের সময় মিলে না কোনো খাবার। স্বামী হারিয়েছেন অনেক আগেই। একমাত্র পাগল ছেলেকে নিয়ে চলে তার জীবন। ঘরটাও জরাজীর্ণ, যে কোনো মুহূর্তে ভেঙে গিয়ে হতে পারে মা ছেলের প্রাণহানি।
বিগত কয়েক বছর মানবেতর জীবনযাপন করলেও সরকারি সহায়তার তালিকায় নাম ওঠেনি তার, পাননি বয়স্ক ভাতাও। বছর ফিতরা দিতে আইছিল, এবারে দুইজনে দিয়ে গেছে ডেকে ডেকে, আমার দেয়নি। আমি জাতি গেছি, আমার কত কইছিল জাতি গেছিলাম, দিল না। খালিয়া গ্রামের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মিজবুল ইসলাম জানান, 70 বছরের অসহায় বৃদ্ধার খবর তাদের কাছে আছে, তবে জমি সংক্রান্ত নানা জটিলতায় তার ঘরটি নির্মাণ করে দেয়া যায়নি। জমিতে বসবাস করে, ওই জমিটা অন্য আরেকজনের জমি, নিজস্ব ওনার যে জমি আছে একটি মাঠের ভিতরে, ওই জমিতে বাড়ি করা সম্ভব নয়। কিন্তু যে জমির মূল মালিক, তার সাথে আমরা দফায় দফায় কথা বলছি এবং গ্রামের লোকজন নিয়ে তাদের সাথে কথাবার্তা বলছি যে ওই জমিটা তাকে লিখে দেওয়া যায় কিনা, এইভাবে আমরা চেষ্টা করছি। এবং আজকে সন্ধ্যার পরে আবারও তাদের সাথে বৈঠক আছে। যদি জমিটা দলিল করে দিতে না পারে, সেক্ষেত্রে আমরা অন্য ব্যবস্থা নিতে যাচ্ছি, সেটা হলো যে এওয়াজ বদল সূত্রে একটি দলিল করে দেওয়া যায় কিনা। জরিনা বেগমের বিষয়ে অবগত আছেন বলে জানান মোহাম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার। বলেন, ইতোমধ্যে নগদ টাকা, শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে, শিগগিরই তার পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। গত 20 বছর আমি কিছু টাকা, শুকনো খাবার আর কম্বল দিয়েছিলাম। হ্যাঁ জি স্যার। আর তার পুনর্বাসনের বিষয়টা বিবেচনায় আছে। বাকি জীবনটা সুন্দরভাবে বাঁচতে চান জরিনা বেগম। দ্রুত তাকে বয়স্ক ভাতা ও জরুরি খাদ্য সহায়তার আওতায় আনার দাবি এলাকাবাসীর। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। ঘর বাড়ি কিছু নাই, চলার মধ্যে কাজ করে খাওয়ার মতো কোনো পরিবেশ নাই। সরকার থেকে যদি কিছু দেয় তাহলেও বাঁচি থাকতে পারবি। বয়স্ক ভাতা মাতা যদি পাইটা এদিক সেদিকে তাহলে বেঁচে থাকার মতো একটা পরিবেশ হবি আর কি। জোরে অনেক অসহায় আর কি। ওনার একটা ছেলে আছে, ওনার পাগল আর কি। মানে ছেলে তো পাগল বলতে বোঝেনি, মানে বাড়ি থেকে সময় চিল্লেপাল্লা করে, ওই যে ভিক্ষা মিক্ষা করে বেড়ায় আর এই অনেক কষ্ট চলে। ওই তো আমি যেহেতু ওনার জমি আছে, ওনাকে নাই, ওনার স্বামীও নাই, উনি একা ওনার তো ছেলে পাগল ওখানে সঙ্গে চালাতে হয়, মানে নিজের ভাবে চালাই কষ্ট মষ্ট, কিন্তু ওনাকে অভাব সংসারে বাতা মা দিলে আর কি ওনাকে সুবিধা হয়। গরিব, এ সারা গরিব, বিক্রি রেখা, তারপরে চাই চিনতে খায় আমাদের কাছে এসে টাকা চাই জমি। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।